এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি তিশাকে বিয়ে করব না। আমার বৃষ্টিকে পছন্দ মা। আমি বৃষ্টিকে ভালোবাসি। বিয়ে করতে হলে তাকেই করব, অন্য কোনো মেয়েকে না। এটা আমার শেষ কথা। তোর সব কথাই কেন শুনতে হবে আমার? আমি তিশার বাবাকে কথা দিয়েছি, তিশার সাথে বিয়ে দিব, বিয়ে হবে তোর। এসব ভালোবাসা আসবে যাবে, বিয়ের পর তিশাকেও ভালোবেসে ফেলবি। বৃষ্টির ভূত মাথা থেকে ঝেড়ে ফেল, তিশার দিকে মন দে। মিহির রেগে টেবিলে থাকা গ্লাস আছাড় মারে। পাগল হয়ে গেছো মা তুমি? ভালোবাসা বললেই চলে যাবে? মা তুমি জানো না আমি বৃষ্টিকে কতটা ভালোবাসি। ওর জন্য সব করতে পারি আমি, সব। আর তোর মায়ের ইচ্ছের কোনো মূল্য নেই তোর কাছে? আমার একটা মাত্র ছেলে তুই মিহির। তিশা তোর উপযুক্ত বুঝেই সিদ্ধান্ত নিয়েছি আমি। যদি তুই তিশাকে বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। তুমি আসলে আমাকে কোনোদিন ভালোই বাসনি মা। তুমি ভালোবাসার কি বুঝবে? ছোটবেলা থেকেই তো একা করে রেখেছো আমাকে, সবসময় নিজের সিদ্ধান্তই চাপিয়ে দিয়েছো। তোমার খুশির জন্য সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি। একবারও কি জিজ্ঞেস করছো মিহির বাবা তোর কি পছন্দ, তোর কি লাগবে? সবসময় নিজের যা পছন্দ তা দিতে আমায় একবারও ভাবনি। আমি কিসে খুশি হব? এই দেখো মা, এই দেখো না আজ তোমার একটা সিদ্ধান্ত মেনে নিচ্ছে না বলে তুমি তোমার আসল রূপ ফিরিয়ে এনেছো। আমি তোমাকে ভালোবাসি মা, তাই তোমার সব সিদ্ধান্ত মাথা পেতে নিতাম। কিন্তু যখন আজ তোমার ভালোবাসা দেখানোর সময় আসলো, তখন তুমি আমাকে জীবনের এই সুখটুকু দিতে পারবে না মা। তোমরা যদি এখন আমাকে স্বার্থপর মনে হয়, অবাধ্য সন্তান মনে হয়, তবে আমি তাই। তবুও তোমার জেদের জন্য নিজের ভালোবাসার মানুষকে ছাড়তে পারবো না আমি। বেঁচে থাকলে শুধু বৃষ্টি আমার জীবনসঙ্গী হবে, অন্য কেউ না। বিরোধিতা করলে তুমি নিজে মরার আগে আমার মরা মুখ দেখবে। ঘর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেল। শেফালি বেগম ছেলেকে এত রাখতে কখনো দেখেনি। শান্তশিষ্ট ছেলে তার আজ এরকম পাকলামো করছে। নিজেও যে ধরে উপরে গেলেন না। একটা মেয়ের জন্য আজ ছেলে তার মাকে পর করে দিচ্ছে। তিনিও রুমে গিয়ে বসে রইলেন। তিশা আর তার মা পড়লেন বিপাকে। তাদের আগেই বোঝা উচিত ছিল মিহিরের অনুমতি না নিয়ে এত কিছু ঠিক করাটা শেফালি বেগমের বোকামি। তবুও তিনি তা মানতে নারাজ। হঠাৎই হন্তদন্ত পায়ে বাড়িতে ঢুকলো নিখিল। তাকে দেখে বসার ঘরে বসে থাকা তিশা চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া কোনো সমস্যা? নিখিলের কণ্ঠ শুনে বেরিয়ে আসে শেফালি বেগম। নিখিল আতঙ্কিত হয়ে বলে, আন্টি মিহির কোথায়? পাগল হয়ে গেছে আপনার ছেলে, সুইসাইড করতে চাচ্ছে। আমার সাথে কথা বলল মাত্র। শেফালি বেগম চেঁচিয়ে বলে উঠল, মিহির বাবা, এমন করিস না বাপ। মায়ের ওপর রাগ করে কেউ এমন করে? ছুটে গেলেন ছেলের রুমের বাইরে। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। মিহিরকে দেখে কান্না করে দৌড় দিলেন শেফালি বেগম। মিহির খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। মেঝেতে রক্ত দেখে শেফালি বেগম কান্নায় ভেঙে পড়লেন। তিশা ছুটে গিয়ে মিহিরের হাত ছুটে নিলেই মেয়ের কাপা কণ্ঠে বলে, দূরে সর বলছি, আমাকে একদম ছুঁয়ে দিবি না। নিখিল গিয়ে মিহিরের পাশে বসলো। হাতে চাপ দিয়ে রুমাল পেঁচিয়ে ধরল। মিহির বলে উঠল, দরকার নাই এইসবের, সর সামনে থেকে। কাউকে দরকার নেই আবার। যেখানে আমার মা আমার কথা ভাবে না, এরকম জীবন চাই না আমি, বাঁচতে চাই না আমি। নিখিল রাগী কণ্ঠে বলল, ছাগলের মতো কাজ করে বসে আছি। চল হসপিটালে আন্টি, আপনিও চলেন, পরে এর ক্লাস নিচ্ছি আমি। মিহির চেঁচিয়ে বলে উঠল, না, তুমি যাবে না আমার সাথে। তুমি তো চাও আমি মরে যাই। এখন এসব মিথ্যা কান্না দেখাবে আমাকে? শেফালি বেগম কান্না করে বলল, বাবা তোর সব কথা আমি শুনবো। দেখ কত রক্ত বেরিয়ে গেছে, ডাক্তারের কাছে যেতে হবে। তিশা বলে উঠল, ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এসবের কিছুই জানতাম না। তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিয়ে হবে। মামি না জেনে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তুমি আর না করো না প্লিজ। নিখিল মেয়েরকে ধরে নিয়ে গাড়িতে উঠালো। পেছনে উঠলেন শেফালি বেগম, সাথে তিশা। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছলো তারা। ডাক্তার এসে শেফালি বেগমকে তার রুমে ডাকলো। তিনি প্রবেশ করতেই ডাক্তার মেয়েটি থমথমে কণ্ঠে বলল, আপনি আপনার ছেলেকে মানসিকভাবে টর্চার করছেন। আজকালকার ছেলে মেয়েদেরকে চিনেন না আপনি? তার উপর শুনলাম আপনার একমাত্র ছেলে।
আদরে বড় করেছেন। এরকম একটা পদক্ষেপ নিলেন কেন হঠাৎ? পরের বার এমন হলে কিন্তু আরো ভয়াবহ কিছু করতে পারে। শেফালি বেগম ভয় পেলেন প্রচুর। তিনি ডাক্তারকে আশ্বস্ত করলেন এরকম কিছু কখনো ঘটবে না। মিহিরকে পুরো বেড রেস্ট দেওয়া হয়েছে। হন্তদন্ত হয়ে হসপিটালে আসলো নেহা, বৃষ্টি, জেরিন, সাপ্পি। বৃষ্টি কোনো দিকে না তাকিয়েই কেবিনে ঢুকে পড়ল। মিহির হাতে তুলে আপেলে কামড় বসিয়েছে মাত্র। বৃষ্টি এসে তার উপর হামলা চালালো, এলো পাথারি মারছে আর বলছে, কেন এরকম করছো তুমি মিহির? যদি বড় কিছু হয়ে যেত। মিহির বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল। আরে কথা তো আগে শোনো আমার। নেহা, জেরিন, সাব্বির মিটমিট করে হাসছে। তাদেরকে বৃষ্টি সন্দিহান দৃষ্টিতে তাকায়। তোমরা এভাবে হাসছো কেন? এবার হু হা করে হেসে দিল মিহির। আরে কিছু হয়নি আমার। তোমার শাশুড়ি আম্মাকে একটু টাইট দিতে এটা আমাদের প্ল্যান ছিল। মিথ্যা মিথ্যা হাত কাটার নাটক করছি। সবাই বলার পর বৃষ্টি রেগে বলে উঠল, আমাকে কেউ জানাবা না? কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। যা খুশি হোক, আমি আর আসবো না এখানে। তুমি মরো বাঁচো, আমার কি? বৃষ্টি রেগে বের হয়ে বাহিরে গিয়ে দাঁড়ায়। অভিমানের চোখে জল চিকচিক করে ওঠে। শেফালি বেগম বৃষ্টিকে এমন অবস্থায় দেখে ভাবে তার ছেলের জন্যই মেয়েটা কষ্ট পাচ্ছে। শেফালি বেগম এগিয়ে আসে, বৃষ্টির মাথায় হাত রেখে বলে, মিহি ঠিক হয়ে যাবে মা। বৃষ্টি মিহিরের মাকে জড়িয়ে ধরে। আন্টি মিহির বলে হু হু করে খেতে দেয়। শেফালি বেগমের সব রাগ যেন কর্পূরের ন্যায় উপে যায়। মহিলার নয়ন অশ্রুসিক্ত হয়। আকলে নেয় নিজের সাথে নিয়ে গিয়ে বসায় বৃষ্টিকে। কেবিনের দরজা থেকে উঁকি দিয়ে সব কাহিনী দেখে মিহির। নেহা, জেরিন, সাব্বির কেবিনের সোফায় বসে নিখিল বলে ওঠে, ড্রামাবাজের দল। মিহির তাকাতে বৃষ্টি এক চোখ টিপ মারে শেফালি বেগমের কাঁধ থেকে মাথা তুলে, যার মানে স্পষ্ট অভিনয়। শুধু তুমি একা না, আমিও পারি। সাব্বির মিহিরকে টেনে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, এইভাবে নাচাজি করলে ধরা পড়তে সময় লাগবে না। তোমরা দুইজনে হবু কাপল মিলে অভিনয় করো। আমি তোমাদের বিয়ে খাওয়ার প্রস্তুতি নেই। জেরিন মুখ বাঁকিয়ে বলে, শালা খাওয়াটাও কিছু কমা, না হয় ভুঁড়ি বেড়ে যাবে, তোর পরে বউ পাবি না। চুপ থাক ঘসটি বেগম। বৃষ্টির পর তোর বিয়ে, এখন শুধু খাবো আর খাবো, নো থামাথামি। বাড়ি নিয়ে আসা হয়েছে মিহিরকে। শেফালি বেগমের হাতে কিচ্ছুটি মুখে তুলছে না মিহির, মুখ ফিরিয়ে রেখেছে। ছেলে প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে বিষণ্ণ মন নিয়ে রুমে বসে আছে শেফালি বেগম। তিশা এসে বসলেন পাশে, হাতে হাত রেখে বলল, মামি, তুমি ভাইয়ার কথাটা ভেবে দেখো একবার। ভাইয়া বৃষ্টি আপুকে ভালোবাসে। এখন যদি জোর করে বিয়েটা হয়, ও কোনো দিন কি আমরা সুখে থাকবো বলো? উল্টো সবার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার ইচ্ছেকে সম্মান জানাচ্ছি আমি, কিন্তু ভাইয়াও তো তোমাকে ভালোবাসে বলো। তুমি কি চাও না ভাই তোমার ছেলে অখুশি থাকুক? বৃষ্টি আপুকে পছন্দ নয় তোমার বলো? আমি কিচ্ছু মনে করব না, বিশ্বাস করো। উল্টো ওদের বিয়ে হলে আমি বেশি খুশি হব। মা কথা বলেছে বাবার সাথে, বাবাও সব বুঝতে পেরেছে। তুমি নিজেকে ছোট ভেবো না। আর বাবা কিচ্ছু মনে করেনি, বরং তুমি ভাইয়ার কথা ভাবো। বৃষ্টি আপুকে দেখেছিলে? ওই সব সময় ভাইয়ার জন্য কিরকম করছিল। তোমার ছেলেকে ভালো রাখবে ওরা একসাথে ভালো থাকবে। যদি মাঝখানে আমি চলে আসি, তো নিজেকে বেশি ছোট মনে হবে আমার। তুমি ওদের সম্পর্ক মেনে নাও। শেফালি বেগম তিশাকে জড়িয়ে ধরে বলল, মা তুই বড্ড ভালো রে, আমাকে ভুল বুঝিস না তুই। আমি জানতাম না ছেলেটা আমার মনে মনে অন্য কাউকে পছন্দ করে। আহা মামি, এসব না ভেবে চলো তোমার ছেলের কাছে গিয়ে বলো খুশির খবরটা। এত সহজে কেন বলবো? কিছুদিন একটু শাস্তি ভোগ করুক। আমাকে কষ্ট দেওয়া আটা বের করছি আমি। তিশা বলে উঠল। তোমরা পারো বটে। তিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, ভালো থেকো। ভালোবাসা অন্যের ভালোবাসার। মিহিরের মাঝে রাজি এ খবর ওরা ভালো করেই জানে। তবুও মিহিরও ভান ধরে আছে। যেমন মা তেমনি তার ছেলে। কেটেছে কয়েকটা সুন্দরতম দিন। আজ বিকেলে ছাদে আড্ডা দিতে বসেছে সবগুলোতে। ভার্সিটি থেকে ফিরছে সাপ্পি, চেরি। বৃষ্টি নেহা পড়া থেকে উঠে এসেছে। দুপুরে ফিরে আর অফিসে যায়নি নিখিল, মিহির। হাসি আড্ডায় মেতে উঠেছে পরিবেশ। হঠাৎ নিচ থেকে রোগ ছুটে আসলো।
তোমরা নিচে চলো তাড়াতাড়ি, কারো যেন এসেছে বাড়িতে, বড় মা বলেছে নিচে যেতে। মুখ চাচাই করে নিচে নামলো সবাই। নিখিল মিহির এগিয়ে গেল বসার ঘরের দিকে। নীরব এসেছে তার পরিবার সহ। অনেক দিন পর বন্ধুকে দেখে দুজনেই খুশি হলো। ছেলের বন্ধুর বোন খুশিতে আটখানা হয়ে পড়লেন নীরবের মা আফসানা বেগম। দোতলায় করিডোরে চোরের মতো উকি মারছে বৃষ্টি, নেহা, জেরিন, সাব্বির। নীরবকে দেখেই সাব্বির বলে উঠল, যাক, অবশেষে তোর প্রফেসর কানা জামাইয়ের আগমন ঘটল। যাই, কানা দুলাভাইকে একটু চমকে দিয়ে আসি। জেরিন চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে হয়নি এখনো। সাব্বিরা, জামাই জামাই করবি না। পিরিত উতলায়া পড়ে, আমি বললেই দোষ। দেখ, আমাকে দেখলেই না শালা জেলাসিতে ফেটে পড়ে। নেহাকে ইশারায় নিচে ডাকলেন তাহমিদা বেগম। নেহা ঘোমটা দিয়ে বউ সেজে হাঁচির নিচে। জেরিনের সাথে একবার চোখাচুকি হয়ে গেল নীরবের। সেই যে ভেগেছে জেরিন আর বৃষ্টি আর রুম থেকে বের হয়নি। বাড়িতে আজ আছেন শাহ আলম চৌধুরী, সাথে সেতারা বেগম সোফায় বসে আছেন। নীরবের বাবা মায়ের সাথে টুকটাক কথা হচ্ছে তাদের মধ্যে। নীরব, নিখিল, মিহির আড্ডায় ব্যস্ত। নেহাকে রান্নাঘরে নিয়ে গিয়ে কতগুলো বুঝ দিল তাহমিদা বেগম। হামিদা বেগম বলল, সুন্দর করে গিয়ে সালাম দিবি, তুই এখন মেয়ে ছাড়াও এ বাড়ির বড় ছেলে, বড় বউ। নেহা হু হু করতে করতে শেষ। সাহারা বলে উঠল, থামো দুজন, এবার মেয়েটাকে ছাড়ো। ও কি ছোট বুঝবে না নাকি? নে তো মা, ট্রেটা দিয়ে আয়। হামিদা বেগম বলল, খাবারগুলো দিয়ে গিয়ে জেরিনকে তৈরি করবি, ওনারা দেখতে এসেছে, যে কোনো মুহূর্তেই ডাকতে পারে। নেহা ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, যথা আজ্ঞা মাতৃবিন্দু। নেহা গিয়ে সালাম দিল সবার উদ্দেশ্যে। নীরবের ভাইটা নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকাতেই নিখিল নেহাকে চোখ রাঙানি দিল, যার অর্থ তুই কেন এসেছিস। রূপ দেখাতে একবার হাতের কাছে পাই, বুঝাবো মজা। সেতারা বেগম উঠে এসে বলল, নেহা, আমার ছোট ছেলের মেয়ে, সাথে আরও একটা পরিচয় হচ্ছে আমার নিখিল দাদুর ভাইয়ের স্ত্রী, আমার বড় নাত বউ। নেহা মৃদু হাসলো। জীবনে এত অস্বস্তি মনে হয় কোনোদিন হয়নি। মনে হচ্ছে ওকেই দেখতে এসেছে এরা। ভাগ্য ভালো এইসব দেখা দেখির প্যারা থেকে বেঁচে গেছে। নীরবের ভাইয়ের যেন মুখটা চুপসে গেল। এইটুকু মেয়েটাও বিবাহিত। নিখিল নেহাকে ইশারা করলো, যা বলছি। নেহা যেন হাঁটছে কম, দৌড়াচ্ছে বেশি। সিঁড়ি বেয়ে মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল। মিহির নিখিলের কানের কাছে গিয়ে বলল, তুই কি জীবনেও ভালো হবি না? মেয়েটার দিক এভাবে তাকালি কেন? নিখিল দাঁতে দাঁত চেপে নয়ন নামক ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমার বউ আমি তাকাবো তাতে তোর কি? যখন নিজেরটার দিকে কেউ শকুনি দৃষ্টি দিবে না, তখন বুঝবি। মিহির তৎক্ষণাৎ মোবাইল বের করে বৃষ্টিকে কল লাগালো। পর মুহূর্তে কেটে দিয়ে মেসেজ দিল, ভুলেও ড্রয়িং রুমে আসবে না বলে দিচ্ছি। হুট করে সাব্বির কোথা থেকে এসে নীরবের উপরের দিকে সোফায় কাঁধ ঘেঁষে বসলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, গুড ইভিনিং প্রফেসর। নীরব হকচকে পিছনে তাকাতেই সাব্বিরকে চমকে উঠল। তুমি এখানেও? সেতারা বেগম বলে উঠল, এই কোথা থেকে আসলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। নীরব বলে উঠল, আপনাদের ফ্যামিলি মেম্বার নাকি? সেতারা হেসে বলল, হ্যাঁ, আমার মেজো ছেলের পোলা সাব্বির। সাব্বির দাঁত কেলিয়ে হেসে বলল, সারপ্রাইজ কেমন লাগলো দুলা ভাই? তার মানে ওই দিন মজা করছিলে? সাব্বির হেসে বলল, করতেই পারি, একমাত্র দুলাভাই বলে কথা। সেতারা বেগম বলে উঠল, তোরা কি আগে থেকে জানা পরিচিত নাকি? নীরব হেসে বলল, দাদি আমার ছাত্র। রৌপ এসে বলল, আপুকে নিয়ে যেতে বলেছে তোমাদের ছোট মা। নেহা বলে উঠল, বৃষ্টি জানটুস নিয়ে জানা, তোর ভাই ওখানে গেলে আমাকে কাঁচা গিলে খাবে। বৃষ্টি মুখ ছোট করে বলল, মিহির বলেছে আমি যেন ভুলেও পা না বাড়াই, তুই আপুর ভাবি হো সম্পর্কে, তুই নিয়ে যা। বাধ্য হয়ে নেহা জেরিনের সাথে গেল। জেরিন গিয়ে সালাম দিল। আফসানা বেগম এসে পাশে বসালেন জেরিনকে। বেচারি তো মাথা তুলতেই পারছে না লজ্জায়। নীরব নামের লোকটা যে সত্যি সত্যি আসবে কে জানত। বাড়িতে প্রবেশ করলো মাহবুব চৌধুরী, সাহিদুল চৌধুরী। এসেই সোফায় বসে সৌজন্যমূলক হাসলো, কুশল বিনিময় করলো। মেয়ে যে ছেলেপক্ষের পছন্দ তা তাদের হাসি মুখ দেখেই বুঝে গেছে সবাই। গৃহিণীরা হাতে হাতে রান্না করছে, রাতে না খাইয়ে কিভাবে পাঠায় নতুন আত্মীয় হতে যাচ্ছে। সাব্বির মুখে আপেল পুড়তে পুড়তে বলল, কি রে কানাদুলা ভাই, কেমন লাগলো? শালা কিন্তু মন্দ না, কি বলিস? জেরিনটার সাথে মানাবে ভালো, শুধু চশমাটা। নেহা বলে উঠল, ধুরো,
বাদ দাও তো, চশমায় আর কি যায় আসে? দুলাভাই হিসেবে কেমন আগে টেস্ট নিয়ে দেখতে হবে। আজ তো শুধু দেখতে আসলো। তা যা বলেছিস, প্রফেসরের ভালো ভালো মুখ দেখে গড়লে চলবে না। আজ থেকে চিমনি তল্লাশি শুরু। মিলাও হাত, দলের সবগুলোকে এক এক করে যোগ করতে হবে। ওদের কথার মাঝেই সাহারা বেগম ডাকলেন, নেহা, জেরিনকে নিয়ে যা তো মা। সাব্বির, তুই নীরব বাবাকে নিয়ে যা, ওরা একটু কথা বলুক নিজেদের মধ্যে। ছাদের উপর দাঁড়িয়ে আছে জেরিন, নীরব। ধমকা বাতাসে উড়ে গেল জেরিনের ঘোমটা। জেরিন আবার আঁচলে টান দিতে নিলেই নীরব বলে উঠল, সমস্যা নেই, আমি তো স্বাভাবিক হও, এত ভয় পাচ্ছ কেন? জেরিন কিছু বলল না, চুপচাপ ভাবছে কি থেকে কি হয়ে গেল। নীরব বলে উঠল, তা ম্যাডাম, আমি তো আমার কথা রাখলাম। আপনার পরিবার কিন্তু রাজি। এখন শর্ত মতো আপনারা রাজি হওয়ার কথা ছিল। এবার চট করে মাথা তুলল জেরিন, হাতের পৃষ্ঠে হাত ঘষেই চলেছে। এদিকে নেহা সাব্বিরের হাত টেনে বলল, ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি লম্বু হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছ, পেছনে দাঁড়াও। কিছুই তো দেখতে পাচ্ছি না। বৃষ্টি বলে উঠল, দেখতে দাও আমাদের। তুমি বড় হয়ে ছোট বোনের প্রেম দেখতে পারো না? সাব্বির বলল, চুপ থাকতো, দেখতে দে। ওই প্রফেসর শালা কানা কোন সময় না আমাদের জেরিন বোনকে ঠেলা মেরে ফেলে দেয়। রিস্ক নেওয়া যাবে না, বুঝলি? ওদের পেছন থেকে কেউ এসে কথা বলতেই ওরা থতমত খেয়ে গেল। নয়ন নামক ছেলেটা মানে নীরবের ভাই দাঁত কেলিয়ে বলে উঠল, কি করছো তোমরা? সাব্বির বলে উঠল, বন্ধু আয় আয়, তোর ভাইকে পাহারা দিচ্ছিলাম আমরা। একটা মাত্র অ্যান্টিক পিস কিনা। বেটা, তুই তো কোনোদিন বললি না জেরিন আপু তোর চাচাতো বোন। আমি ভেবেছি কিনা তোর জিএফ। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, শালা, তোর নষ্ট মাথায় যত সব নষ্ট চিন্তা। বন্ধুও তো চিন্তা করতে পারতি, ঘষ্টি বেগম হবে কিনা আমার জিএফ। নিখিল পেছন থেকে এসে বলল, নেহা, নিচে আয়, কথা আছে। নেহা মাথা নাড়িয়ে বলল, না, যাব না। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, তুলে দিব এক আছাড়। নেহা সুর সুর করে নেমে গেল। নিখিল নেহা যেতেই মিহির এসে বলল, বৃষ্টি, তোমাকে চাচি ডাকছে, যাও। বৃষ্টিও নেমে গেল পেছনে মিহির। নয়ন দেখলো পরপর, সাব্বিরের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? তুই আর আমি ছাড়া সবাই চলে গেল। সাব্বির বলে উঠল, সিঙ্গেল তো তাই, একটা জুটিয়ে ফেল, দেখবি তুইও যেতে পারবি। নেহা মুখ ফুলিয়ে বসে আছে। নিখিল পকেটে হাত রেখে নেহার মুখোমুখি দাঁড়িয়ে। এই, তোর কি কথা কানে যায় না? নয়ন ছেলেটা কিভাবে তাকাচ্ছিল, আর তুই ঘুরে ফিরে ওর সামনে। আমি ইচ্ছে করে গিয়েছি নাকি? আমরা তো জেরিন আপুকে দেখতে গিয়েছিলাম। ওরা কথা বলছে আর তোরা আড়ি পাচ্ছিলি। আপনার কি তাতে? শুনতে পারলাম কই টেনে টুনে নিয়ে আসলেন। আপনি একটা করলা রস কষেন মানুষ। কি আবার বল। আমার মতো একটা জামাই তোর চোখে পড়ে না নেহা? চুমুর অভাবে ভুগছে তোর জামাই, আর তুই তাকে ছেড়ে অন্য কাজে ব্যস্ত। সারাদিন চুমু চুমু করেন কেন এত অসভ্য লোক? নিখিল নেহাকে এক টানে কোলে উঠিয়ে ফেলে। নেহা চেঁচিয়ে বলে ওঠে, এই, এখন যদি পড়ে যেতাম? বৌজান, পাখি আমার না এখন প্রেম প্রেম পাচ্ছে। মাথা খারাপ? বাড়িতে কত মানুষ যে কোনো মুহূর্তে আমাদের ডাকবে, আর আপনার এই সন্ধ্যাবেলা প্রেম প্রেম পাচ্ছে? যা তাই ইচ্ছে। একটা চুমু যান, প্লিজ প্লিজ। না মানে না। নেহার বারণাবার শুনবে নিখিল, এ যেন কোনোদিন হওয়ার নয়। টানা 10 মিনিট নেহার ঠোঁটে আধিপত্য চালিয়ে ছেড়েছে নিখিল। নেহা যাওয়ার আগে নিখিলের চুল টেনে এলোমেলো করে দিয়ে দৌড় লাগিয়েছিলেন। নিখিল বলে উঠল, রাতে তো আবার আসবি আমার কাছে, তখন এর শোধ তুলবো আমি। বৃষ্টি, সাব্বির, জেরিন সিঁড়ির পাশে এক কোনায় বসে। বড়দের মাঝে এতক্ষণ শলা পরামর্শ চলল, সবার মুখে হাসি খুশি। মিষ্টি খাওয়া দেখেই বুঝলো ওদের কপালে কানা দুলাভাই ফিক্সড হলো। জেরিনের মতামত নিতে গেছিল 3 মা। জেরিন বলেছে, তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে, নিজের কোনো পছন্দ নেই। সাহারা বলল, নীরবকে কেমন লাগে মা? পছন্দ হয়েছে? শুনলাম তোদের ভার্সিটির প্রফেসর তোকে আগে থেকে পছন্দ করতো। জেরিন লজ্জায় আড়ষ্ট হচ্ছে। নীরবকে খারাপ লাগে এমন তো নয়, কি করে মিথ্যা বলবে? ছেলেটার মাঝে খারাপ কিছু তো চোখে পড়ল না। জেন মাথা নেড়ে সম্মতি দিতে 3 জাতে আলহামদুলিল্লাহ বলে উঠল। জেরিনকে আবার নিচে নিয়ে আসা হলো। রাতের খাবারের আগে আংটি বদল হবে। জেরিন নীরব পাশাপাশি বসেছে। এদিকে জহুরি চোখে তাকিয়ে 4 ভাইবোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নীরবকে। রৌপ বলল, দুলাভাইকে কিন্তু আমার বেশ মনে ধরেছে। সাব্বির ভোতা মুখ হয়ে বলল, কানার তো কানাকে মনে ধরবেই। নেহা বলে উঠল, তোমরা দূরে গিয়ে ঝগড়া করো, মনোযোগ দিয়ে দেখতে দাও তো ভাই।
জেরিনের হাতে নীরব ঝলমলে আংটিটা পরিয়ে দিল। জেরিনও পড়ালো নীরবের হাতে। এভাবে সম্পন্ন হলো তাদের বিয়ের পাকা কথা বলা বলি। মাসখানেক পরেই বিয়ে। খাবার টেবিলে মেহমান সহ পরিবারের সবাই জমজমাট হয়ে উঠল সবকিছু। এদিকে জেরিনকে চেপে ধরেছে সবগুলোতে। সাব্বির বলে উঠল, এই তোরা সাক্ষী না বল, ঘসটি বেগম ওই দিন বলল বিয়ে করবেই না। বাপুরে বাপু, আজ দেখো লজ্জায় চিৎপটাং হয়ে যাচ্ছিল। যাক, এবার শান্তি, তুই গেলে আমার পথ ক্লিয়ার। এই নেহা, বৃষ্টি, তোদের কোনো বান্ধবী থাকলে নাম্বার দে, প্রেম একটা আমার করতেই হবে। মিহির, তুই কি আমার কথা কানে তুলবি না? আর কতদিন এড়িয়ে চলবি আমাকে? আমি আমার ভুল মানছি। বললাম তো বৃষ্টির সাথেই তোর বিয়ের কথা বলবো। শাহ আলম ভাইয়ের সাথে তোর বাবা আর আমি যাব। তুই এবার জেদ কমা বাপ। মিহিরের বাবা শফিক সাহেব চুপচাপ দাঁড়িয়ে বউ ছেলের এই কাহিনী তিনি গত কয়েকদিন ধরে দেখছেন। তাকে তো কেউ পাত্তাই দেয় না বাড়িতে। এদিকে বউ যেমন হয়েছে, ছেলেটাও তেমন ঘাড়তাড়া। তিনি হতাশ মিশ্রিত শ্বাস ছাড়লেন। মিহির মুখ ঘুরিয়ে বলল, যতদিন বিয়ে না দিচ্ছ ততদিন তোমাকে বিশ্বাস করব না আমি। বিয়ে করেই এই অনশন থামবো আমি। শেফালি বেগম রেগে এসে মিহিরের হাত চেপে ধরল। চল, আজই তোর বিয়ে দিয়ে থামবো আমি। দেখি তোর জেদ বেশি না আমার। শফিক সাহেবের মুখ হাঁ হয়ে গেল। এতদিন তো ছেলেটা বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, এখন তার কিডনিটাও বেঁকেছে। আজ যে কি হবে? মিহিরের মুখে রাজ্য জয়ের হাসি, তবে তা চেপে রেখেছে। শেফালি বেগম রেগেছে মানে তার বিয়ে হবে। অসহায় শফিক সাহেব ছুটলেন ছেলে আর স্ত্রীর পেছনে। সকাল সকাল হন্তদন্ত হয়ে শেফালি বেগম মিহিরের হাত ধরে ঢুকতে দেখে পরপর সবাই সদর দরজায় তাকায়। পেছনে শফিক রহমান ভদ্রলোক কাজের মানুষ, কাজ ছাড়া কিছুই যেন বুঝে না। সময় হয়ে উঠে না প্রতিবেশীদের সাথে কথা বলার। এই মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আজ তাকেও আসতে থেকে সবাই অবাক হয়। অফিসে যাওয়ার জন্য তৈরি সবাই। সোফায় বসে শাহ আলম চৌধুরী, মাহবুব চৌধুরী, শাহিদুল চৌধুরী। টেবিলে খাবার খাওয়ার মনোযোগী বৃষ্টি, রৌফ, সেতারা বেগম, নেহা, সাব্বির। নিখিল নামছিল সিঁড়িতে। ভাজির বাটি এনে টেবিলে রাখলো তাহমিতা। মিহিরের মা ভিতরে ঢুকেই বলল, ভাই সকাল সকাল না এসে আর উপায় ছিল না। শেফালি বেগমের কথা শেষ হওয়ার আগেই শফিক রহমান এসে সোফায় বসে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, শহীদুল ভাই, আমাকে তোদের বাসায় রেখে দে। এই মা, ছেলের যন্ত্রণায় বাসায় থাকতে পারছি না আমি। শাহ আলম চৌধুরী বলল। কি হয়েছে শফিক, খুলে বলো। সবাই খাওয়া বাদ দিয়ে এদিকে তাকিয়ে রান্নাঘর থেকে বের হলেন হামিদা বেগম, পেছনে সাহারা। সবার কৌতূহল নিয়ে তাকিয়ে শেফালি বেগম রেগে বললেন, আমার দোষটা কোথায়? তোমার ছেলে যে নির্লজ্জের মতো বিয়ে করব বলছে, তার বেলা সব দোষ নন্দ ঘোষ। মাহবুব চৌধুরী বলে উঠল, বিয়ের বয়স হয়েছে, ছেলের একটা বিয়ে করিয়ে দেন ভাবি। তার জন্যই এসেছি ভাই। আমার সুপুত্রের পছন্দের মেয়ে তো আপনাদের বাড়িতেই আছে, যাকে বিয়ে করবে বলে আমার ছেলের খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ জারি করেছে। ভ্রুকুচকে তাকালো তিন ভাই। নিখিল এসে সোফায় বসতে বসতে বলল, অবশেষে তুই বিয়ে করতে আসতে পারলি। সাবির তো খাবার টেবিলে বৃষ্টির দিকে তাকিয়ে পড়ল। বৃষ্টি চোখ ছোট ছোট করে তাকালো। নিখিলের দিকে তাকিয়ে আছে। তার বাবা চাচারা শাহ আলম চৌধুরী বলে উঠল, তুই জান্নাতি নাকি? আমাদের বাড়িতে কোন মেয়ে আসে যাকে মিহিরের পছন্দ? নিখিল গাছাড়া ভাব নিয়ে বলল, তোমার মেয়ে। হামিদা বেগম তাহমিদা সাহারা টেবিলের কোণে দাঁড়িয়ে শুধু দেখছে। তিন জায়ের মুখে হাসি। এবার কর্তাদের ভাবভঙ্গি দেখার পালা। আমার মেয়ে মানে তো বৃষ্টি। জেরিনের তো 4 দিন আগেই বিয়ে ঠিক হলো। মিহির পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আজ তার কিছু বলার নেই, শুধু কবুল ছাড়া। শাহ আলম চৌধুরী সহ বাকি দুই ভাই কি বলবেন বুঝতে পারল না। সেতারা বেগম এসে বসলেন সোফায়। তিনি বলে উঠলেন, আমার নাতনিরে তোর কাছে কেন বিয়ে দিমুরে ছোকরা? কি আছে তোর আমার নাতিরে দেওয়ার মতো? এক বুক পরিমাণ ভালোবাসা দাদি। বৃষ্টি বেচারি খুব খুব করে কেসে উঠল। নেহা পানি এগিয়ে দিল তাকে। জেরিনের ফোন বেজে উঠল এর মধ্যে। যা দেখে বিরক্তি নিয়ে তাকালো নেহা বৃষ্টি। সাবির বরাবরের মতোই স্বাভাবিক। জেরিন খাবার টেবিল ছেড়ে উঠে পড়ল। এটা যেন এখনকার রোজকার রুটিন হয়ে গেছে তার। শেফালি বেগম রেগে মিহিরের কান টেনে ধরে বলল, নির্লজ্জ দেখেছি, তোর মতো দেখিনি।
যাই বলো মা, আজ বিয়ে না করে যাব না আমি। শাহ আলম চৌধুরী মুখ কঠিন করে বলল, বললেই বিয়ে হয়ে যায় নাকি? আমার মেয়ের মতামত জানতে হবে না আমার? আপনার মেয়ে আমাকে ভালোবাসে শ্বশুর আব্বা, বিশ্বাস না হলে এখানেই তো আছে, জিজ্ঞেস করুন। তাই নাকি? যদি মিথ্যা হয় তো এখান থেকে বের হয়ে বাড়ি থেকে। যদি রাজি হয় তো এখনই বিয়ে দিতে হবে। কপালে ভাঁজ পড়ল শাহ আলম চৌধুরী। তিনি নিজেও জানেন মিহির বৃষ্টির মধ্যে একটা সম্পর্ক আছে, তাই বলে কি হুট করে বিয়ে হয়? বড় মেয়েটার বিয়ে ঠিক হলেও এর মধ্যে কিভাবে ছোট মেয়ের বিয়ে দিবেন তিনি? আত্মীয় স্বজনদের বলারও তো একটা ব্যাপার আছে। শাহিদুল চৌধুরী হাসলেন মনে মনে। তারা বাপ ছেলে মিলে ওনাকে ওই পরিস্থিতিতে ফেলেছিল, এবার বুঝুক কেমন লাগে। এবার তো তিনি আগুনে ঘি ঢালবেনই। শাহিদুল বলে উঠল, সমস্যা কি? তা বৃষ্টিমা, তুই মিহিরকে পছন্দ করিস? বিয়ে করবি এখন? বৃষ্টি লজ্জায় আশেপাশে তাকালো। হামিদা বেগম এসে পাশে দাঁড়ালো, কানের কাছে মুখ নিয়ে বলল, লজ্জা পাচ্ছিস কেন? ভালোবাসা বা পছন্দ করাটা তো দোষের কিছু নেই, যা বলার সত্যি সত্যি বলে দে। নেহা এক হাত ধরল তার। শাহ আলম চৌধুরী ভাইয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকালেন। সাইদুল চৌধুরী ভাইয়ের চাহনি উপেক্ষা করে বলল, ভাইজান, তোমার কি মিহিকে পছন্দ নয়? পাত্র হিসেবে কোন দিক দিয়ে খারাপ বলো? মেয়ে তো একদিন বিয়ে দিবেই, আজ হোক বা কাল। তবে এখন হলে সমস্যা কোথায়? শাহ আলম চৌধুরী বলে উঠল, তাই বলে এখন মিহির আর বৃষ্টি দুজন দুজনকে পছন্দ করে, এটা আমিও জানি। বিয়েতে কোনো অমত নেই আমার। শফিক রহমান বলে উঠল, তাহলে আর না করবেন না ভাই, এদের জ্বালায় বাড়িতে টিকতে পারছি না আমি শান্তিপ্রিয় মানুষ। শাহ আলম বললেন, জেরিনের বিয়েটা আগে হোক, পরে না হয়। কথা কেড়ে নিয়ে শাহিদুল চৌধুরী বলে উঠল, কি বলছেন ভাইজান? নেহা আর নিখিলের বিয়েটাও তো জানানো হয়নি কাউকে। নিখিল আর মিহিরের বিয়ের পরে একসাথে বিয়ে দিব, একবারে রিসেপশনটাও হয়ে যাবে। জেরিনের বিয়েতেও সমস্যা হবে না। নিখিল ঠোঁট কামড়ে হাসলো। তার শ্বশুর ঠিক সুযোগ মতো ভাইকে প্যাচে ফেলে দিল। শাহ আলম চৌধুরীকে তখনই রাজি করানো হলো। সব যেন মাথার উপর দিয়ে গেল সবার। বৃষ্টিকে শাড়ি পরাতে নিয়ে গেল বৃষ্টি, সাহারা বেগমকে সাথে জেরিন। মিহির পারলে এক কাপড়েই বিয়ে সারত। জেরিনের ফোন আবার বেজে ওঠায় নেহা বিরক্তি নিয়ে বলল, উফ জেরিন আপু, নীরব ভাইয়ার কি কোনো কাজ নেই? সারাদিন এত কি কথা বলো বুঝি না। তোমার বোনের বিয়ে বলে দিলেই পারো। জেরিন বলে উঠল, তুই বুঝবি না, কথা বলে আসি আমি। বৃষ্টি বলে উঠল, আপু তখনও তুমি ছিলে না, এখনো থাকবে না। বিয়ে করেছো দেখি কি ভাই বোন সবাইকে ভুলে যাবে? জেরিন যেন শুনেও শুনল না। মেয়েটা 4 দিনেই কেমন বদলে গেছে। সারাদিন শুধু নীরব আর নীরব করে। কাজী সাহেবকে ডাকা হলো। পরিবারের সবাই বসার ঘরে উপস্থিত। বৃষ্টিকে নিয়ে আসলো। নেহা এনে মিহিরের পাশে বসালো। বৃষ্টি লজ্জায় চোখ তুলেও তাকাচ্ছে না। বিয়ে পড়ানো শুরু করলো কাজী সাহেব। 3 কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো বৃষ্টি মিহির। নাটকীয় ভঙ্গিমায় শেষ হলো এক অদ্ভুত বিয়ে। খুশিতে চোখ ভিজে উঠল হামিদা বেগমের। অবশেষে মেয়েটা সুখী হবে। মিহির যে বৃষ্টিকে ভালো রাখবে তা সবারই জানা। জেরিনটা ভালো থাকলে তিনি যেন দায় মুক্ত হবেন। সন্তানদের সুখী যেন সব বাবা মায়ের একমাত্র আশা। আজ আর কাজে যাওয়া হলো না কারণ। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই। হাসি আড্ডায় কেটে যাচ্ছে যেন সবাই। যদি সময়টা এখানেই থমকে যেত তবে কতই না ভালো হতো। মিহির বৃষ্টি দাঁড়িয়ে আছে পাশাপাশি। বৃষ্টির রুমের বারান্দায় আছোটা ঝুম বৃষ্টি নামলো ধরণীর বুকে। শীতলতায় সিক্ত হলো পরিবেশ। পূর্ণতা পেল ভালোবাসা। এক নতুন শুরু যেন প্রশান্তিতে পূর্ণ হলো দুটি মন, দুটি সত্তা। বারান্দায় গ্রিল বেদ করে ফোটা ফোটা মুক্তোর দানার মতো জল এসে ভিজিয়ে দিচ্ছে বারান্দার অবস্থানরত এক নবদম্পতিকে। রাতের আকাশে আজ তিমিরে ঢাকা মেঘ। মিহির বৃষ্টি দুজনেই নিশ্চুপ, যেন আজ তাদের কথার আজ কোথাও ছুটে পালিয়েছে। মিহির হঠাৎ এসে বৃষ্টির হাত টেনে ধরল। বৃষ্টি এখনো যেন লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না। মিহিরকে দেখে আজ এত লজ্জা কেন লাগছে তার? তাকাও আমার দিকে, দেখো তোমার স্বামী রূপী মিহিকে আজ তোমার প্রেমিক নয়, প্রেয়সী তোমার স্বামী তোমার সামনে দাঁড়িয়ে। বৃষ্টির হার্টবিটটা যেন ক্রমশ বাড়ছে। এলোমেলো অজানা অনুভূতিতে নেচে উঠছে মন। মিহির বৃষ্টির কপালে দীর্ঘ চুমু খেয়ে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল,
অবশেষ তুমি আমার মেঘ বালিকণা, পুরোটা আমার শুধু মিহিরের। আজ আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। কথা বলবে না আমার সাথে? ভালোবাসি মিহির, তোমাকে ভীষণ বেশি ভালোবাসি। হবে কি আমার সম্পূর্ণভাবে, পুরোপুরি আমার হবে বৃষ্টি? হবে মিহিরের অর্ধনাঙ্গী? বৃষ্টি যেন লজ্জায় আরও আড়ষ্ট হলো। মিহিরকে জড়িয়ে ধরেই বুকে মাথাটা আরও কিছুটা জড়িয়ে নিল। মিহির বলে উঠল, বাবা, কি লজ্জা আমার জান পাখিটা। পেয়ে কি গেছি আমি আমার অনুমতি? বৃষ্টি মুখ উঠিয়ে এবার বলল, উফ মিহির, তুমি কি শুরু করেছো আজ? পরপর শুধু লজ্জায় ফেলছো আমায়। মিহির দু কদম এগিয়ে এসে বলল, তাই আমি লজ্জায় ফেলেছি? তবে চলো এক্ষুনি সব লজ্জা যত্ন সহকারে আদরে আদরে ভুলিয়ে দিই। দেখবে সব লজ্জা পালিয়ে যাবে আমার ভালোবাসায় ছোঁয়ায়। বৃষ্টি অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়াতেই মিহির বৃষ্টিকে কোলে তুলে নিল। বৃষ্টি লজ্জায় মুখ লুকালো মিহিরের বুকে। আকাশের বৃষ্টিতে মন ভিজছে না জান, আমার যে আমার ব্যক্তিগত মেঘকে লাগবে জান, যার প্রেম বাড়ি ধরায় জিতবে আমার মন মরুভূমি। মিহিরের বুকে আলতো চাপড় দিয়ে বৃষ্টি পড়ল। ধুর মিহির, চুপ করো। মিহির কণ্ঠে আদর মিশিয়ে পড়ল, লাভ ইউ জান। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বৃষ্টি, নেহা, সাব্বির। এখন পড়ন্ত বিকেল। হঠাৎ বিয়ে হয় মিহির অফিসে, বৃষ্টিদের বাড়িতে। এতে অবশ্য মিহিরের কোনো সমস্যা নেই। তার বিয়ে হয়েছে এতটুকুতেই সে মহাখুশি। বউ এবার শ্বশুর বাড়িতে রেখে দিলেও সে বিরোধিতা করবে না। নেহা মুখ ছোট করে বলে উঠল, তোমরা কি কিছু বলবে না? জেরিন আপুর তো আমাদের জন্য সময়ই হচ্ছে না। বুঝি না ভাই, বিয়ে তো আমিও করেছি, কই সবাইকে তো ভুলে যায়নি। বৃষ্টিও তো এতদিন মিহির ভাইয়ের সাথে ঝগড়া কথা বলতো, কই বৃষ্টি তো আমাদের ভুলে যায়নি। আর সাব্বির ভাই, তুমি কিভাবে এত শান্ত হয়ে গেলে বলো তো? আমরা কতদিন আড্ডা দিই না। আপু ভার্সিটিতে যায়, আসার পর 1 মিনিটও আমাদের কাছে আসে না। মনে হচ্ছে নীরব ভাইয়া চাই না আমাদের সাথে জেরিন আপু মিশুক, কথা বলুক। বিয়ে ঠিক হতে না হতেই কেমন পর করে দিল। আমাদের বিয়ের পর তো চিনবেই না। অভিমানে টইটুম্বুর হলো নেহার মন। বৃষ্টির মনও খারাপ। বিয়ের সময় ও তার বড় বোন তাকে ছেড়ে নীরব নামক মানুষটার সাথে কথা বলতে ব্যস্ত ছিল। কি অদ্ভুত না তাদের সম্পর্কের সমীকরণ! একটা নতুন মানুষের আগমনে এভাবে বদলে গেল। আসলে জেরিনই চায় না তাদের সাথে মিশতে, নয়তো অন্য কেউ কখনো কাউকে এতটা বদলে দিতে পারে না। নেহা আবার বলল, তোমার তো বেশি কষ্ট পাওয়ার কথা সাব্বির ভাইয়া। সাব্বির এবার মুখ খুলল, কেন কষ্ট করে যাবো কেন? তুমি আর আপু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছো। তোমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। তোমার সাথেই তো আপুর বন্ডিং সবচেয়ে ভালো ছিল। হঠাৎ করে যদি ওই মানুষটা তোমাকে এড়িয়ে চলে, তবে কি তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক না? সাব্বির হেসে বলল, তোরা দুজন ছোট তো, তাই মেনে নিতে পারছিস না। আরে বোকা, বিয়ে হলে কি মেয়েরা বাড়িতে থাকবে নাকি? বিয়ের পর মেয়েদের স্বামী তার সব কিছু হয়। শ্বশুর বাড়িতে গিয়ে তো নীরবের সাথে থাকবে। ওর সাথে সম্পর্ক যত ভালো হবে তত ভালো। আর আমার খারাপ লাগবে কেন? বন্ধুরা কি চিরকাল পাশে থাকে নাকি? বিয়ে হলে অন্যর বাড়িতে যাবে, সংসার সামলাবে, এটাই তো নিয়ম। নতুন পরিবার, সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে কোথায় বল? নেহা মুখ বাঁকিয়ে বলল, এসব লজিক দেবে না তুমি আমাকে ভাইয়া। বিয়ে তো আমিও করেছি, কই নিখিল তো আমাকে তোমাদের থেকে দূরে সরায়নি। আর মা, মেজো মা, বড় মা কি তাদের পরিবারকে ভুলে গেছে? রোজ বিকেলে দেখো না কত কথা বলে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যেই মিহিরের আগমন ঘটল। নেহা বলে উঠল, মিহির ভাইয়া, তুমি বলো, তুমি কি বৃষ্টিকে আমাদের সাথে আর মিশতে দেবে না? আলাদা করে দেবে? এমন কোনো আইন জারি করবে যেখানে লেখা থাকবে বৃষ্টি তুমি শুধু আমার সাথে কথা বলবে, বাকি সবাই তোমার পর? মিহির চিন্তার ভঙ্গিতে তাকালো। শালিকা, চেতে আছো কেন? কি হয়েছে? বৃষ্টি বলল, আমি বলছি দাঁড়াও। ওই দিন আমরা বাসা থেকে বের হয়েছিলাম। প্রতিদিন তো সাব্বির ভাই আর আপু একসাথে ভার্সিটি যায়, হয় গাড়িতে নয়তো রিক্সায়। ওই দিন নীরব ভাইয়া আসে আপুকে নিতে। এতেও আমাদের কারো সমস্যা ছিল না, কিন্তু কি করলো আপু? একবারও বললো না আমাদের, কেমন মুখের উপর অপমান করে চলে গেল। এবার সারাদিন ফোনে কথা বলে, তাতেও সমস্যা নেই। তাই বলে কি পরিবার ভুলে যাবে নাকি? আমাদের বিয়ের দিনও আপু নীরবকে নিয়ে ব্যস্ত ছিল।
বড় বোন হিসেবে কি উচিত ছিল না আমার পাশে থাকার? তার উপর নীরব ভাইয়ার কথাই সাব্বির ভাইকে ইগনোর করছে আব্বু। বুঝলাম বিয়ে করবে, তাই বলে কি এতদিনে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবে কোনো মানুষের এক কথায়? বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস মোটেও ভালো না। মিহির মনোযোগ সহকারে সব শুনল। সাব্বির বলে উঠল, ভাইয়া তুমি এদের কথায় কান দিও না তো। জেরিন এখন একটু ব্যস্ত, নতুন নতুন সম্পর্ক, এখন একটু প্রেম করবে না তো কবে করবে বলো? আর এতদিন আমাদের সাথে ছিল, হঠাৎ করে পরিবর্তন, এই দুই কাজই মেনে নিতে পারছে না। মিহির শ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এখন শোন, তোরাও তো জেরিনের সাথে গিয়ে কথা বলছিস না? তোরা গিয়ে ওকে চেপে ধর, তাহলেই তো হয়। বিয়ের আগে কিন্তু পাবি, এখন কথা বলে নে, পরে বাড়ি চলে গেলে পরে কিন্তু আফসোস করতে হবে। ঠিক আছে, আজ রাতেই আমরা আপুকে চেপে ধরছি। নীরব ভাইয়াকেও একটা শাস্তি দিতে হবে। সাব্বির বলে উঠল, তোদের কি আমাকে চোখে পড়ে না আড্ডা দেওয়ার জন্য? ওই ঘষেটি বাবুকে খুঁজিস কেন? ওরা তো চশমাওয়ালাকে দান করে দিয়েছি আমরা। ওর সময় হলে আসবে, না হয় আমরা আড্ডা দিব। আর তোরা এখন পড়া বাদ দিয়ে ঘুরছিস কেন? আমি ভাইয়ার কাছে বিচার লাগাবো তোদের নামে। নেহা বলে উঠল, তুমি তো মীর জাফরগিরি করছো তার বেলা। কেউ পছন্দ করো না আমাদের, থাকো তোমরা, চলে যাচ্ছি আমি। সাব্বির বলল, রাগ করিস না নেহা বইন, তোকে 8 দামের লজেন্স দেবো। জেরিনের রুমে রাতে খাবার খাওয়ার পরই হামলা চালিয়েছে নেহা, বৃষ্টি, সাব্বির আর রূপ। বৃষ্টিকে পাশে বসে বলল, এই যে মহারানী, আপনার রাজ্য চালানো শেষ হলে আমাদের সাথে কি একটু কথা বলার সময় হবে, নাকি শুধু হবু দুলাভাইকে নিয়েই থাকবেন? জেরিন বলল, তা কখন বললাম? কাজ তো তেমনই করছো তুমি। এই তো আবার ফোনটা বেজে উঠলো বললে। কথাটা বলার শেষ হতে না হতেই নীরবের নামটা স্ক্রিনে ভেসে উঠল। সাব্বির বলে উঠল, তুই কি রসকসিন রেজিস্ট্রি বইন লিখনেটা ওটা ঠিকঠাক দিতে পারলি না? কানা দিতে সেই হতো। জেরিন চোখ পাকিয়ে তাকালো। কানা হতে যাব কেন? মাথা ব্যথা তাই চশমা পরে। ওরে আল্লাহ, মাথায়ও সমস্যা, তাই তো বলি শিক্ষক কেমন হইল? ভাবনা ঠিক তো, এখন 2টা কাটতে হবে। তোদের বাচ্চা হলে তখন তো আরো পারবে। জেরিন ফোনটা ধরার আগেই খপ করে তার নিয়ে নিল নেহা। বৃষ্টি বলে উঠল, তুমি একা কেন কথা বলবে? আমরা তো শালিকা, আমাদেরও তো একটু কথা বলার সুযোগ দাও। ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল নেহা। সাব্বির, বৃষ্টি, রোভ কান পাতলো। জেরিন বলছে, ফোন দে আমার কাছে, উল্টো পাল্টা কিচ্ছু বলবে না। সাব্বির সুর তুলল, ওরে কি প্রেম, কি প্রেম! 2 দিনের পরে কি ভাতের একই অন্ন। চুপ থাক সেমরি, আগে আমরা দেখি দুলাভাই 10-এ কত পেল, সে পর্যন্ত তুই কোনায় গিয়ে বস। নেহা বলল, তা দুলাভাই কি সব কাজ ছেড়ে আমার বোনের পেছনে পড়েছেন নাকি? পরে দেখা যাবে চাকরি হয়ে যাবে, পরে আমার বোনকে চালাবেন কি করে? কাজ করে কি হবে? আর শালিকা, তোমার বোনকে পটাতেই তো মাথার গাম পায়ে ফেলতে হচ্ছে। বৃষ্টি বলে উঠল, তাই বুঝি? না পটাতেই রাত দিন সকাল বিকাল কথা বলছেন, না জানি পটাতে পারলে কি করেন। সেসব দেখার জন্য আদেও বেঁচে থাকবো তো? সাব্বির বলে উঠল, প্রফেসর তো না হওয়া বউকে চোখে হারাচ্ছে। আমার ভাই বিয়ে করা বউকে এত চোখে হারায় না। ভাগ্য ভালো বোন, আমি সিঙ্গেল। তা দুলাভাই পটানোর লিস্ট কি আমাদের জেরিন একাই নাকি? লিস্ট অনেক লম্বা। নেহা বলল, হ্যাঁ হ্যাঁ, এসব চশমাওয়ালা লোকেরা দেখতে সাধু, কিন্তু আসলে ওরা গভীর জলের মাছ। একজন তো না, এদের ডজন খানা প্রেমিকা থাকে। কি রে বৃষ্টি, ঠিক বলছি তো নাকি? আমাদের স্কুলের এক টিচার কিন্তু এরকম ছিল। তা দুলাভাই দেখতে শুনতে তো মাশাআল্লাহ। অন্য কোথাও চক্কর টক্কর আছে নাকি? আমরা কিন্তু মোটেও সহজ সরল শালিকা না, গোয়েন্দা হতে বেশি সময় দিব না। ওপাশ থেকে কোনো কথা আসলো না, উল্টে জেরিন রেগে গেল। এসেই ফোন টেনে নিয়ে বলল, তোরা যেমন ফালতু চিন্তা ভাবনাও ফালতু। সাথে কাকে তুলনা দিচ্ছিস? কোথায় নীরব, কোথায় তোদের সে টিচার? মানুষের ব্যক্তিগত বিষয়ে তুই এত নাক গলাস কেন রে? হ্যাঁ, তোর মতো তো আর সবাই উড়নচণ্ডী স্বভাবের না। আমার ফোন ধরবি না। আর নীরব ঠিকই বলে, তোদের থেকে দূরে থাকাই ভালো। তোদের মাথা ভর্তি শুধু বদ বুদ্ধি। অবাক হয়ে তাকালো ওরা চারজন।
রূপ তো ভূত দেখার মতো চমকালো। জেরিন আপু এরকম ভাবে কথা বলছে কেন? সাব্বির যেন চেনা পরিচিত। জেরিনকে আর চিনতে পারল না। এই মেয়েটা বড্ড অচেনা। নেহা অবাক নেত্রে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, ছোট্ট করে বলল, সরি, আর এরকম ভুল হবে না। বলে নেহা এক ছুটে বেরিয়ে গেল। বাহিরে দাঁড়িয়ে ছিল নিখিল। নেহা যেন নিখিলকে দেখলই না। মেয়েটা প্রাণে ছুটতে ব্যস্ত। বৃষ্টি বলে উঠল, আমরা শুধু একটু মজা করছিলাম আপু, নেহা একা না, তুমি ওকে এভাবে বলতে পারলে? জেরিন করুণ চোখে তাকালো। আসলে আমি ওভাবে বলতে চাইনি। সাব্বির বলে উঠল, নীরব স্যার বলেছে আমাদের থেকে দূরে থাকতে। তুই নিজেও কি তাই চাচ্ছি? নিজেকে প্রশ্ন কর, ভুলে যাবে না দিন শেষে পরিবারের পাশে থাক। মরিচিকার পেছনে এতটাও ছুটিস না যাতে পরে আবার ফেরার পথই না থাকে। আমি অন্তত এর পর থেকে তোর বিষয়ে কোনো কথা বলতে আসবো না। তুই কয়দিনই ভুলে গেছিস নেহা তোকে কতটা ভালোবাসে। ও আমাদের সবার আদরের। বৃষ্টি কত দ্রুত অভিমান করে নিশ্চয় তোর অজানা নয়। নিজের মতো থাকতে চাওয়াটা দোষের না। আমরা আর তোকে বিরক্ত করবো না। বৃষ্টি বলল, তুমি বললে নীরব ভাইয়ার কাছে মাফ চেয়ে নিব আমরা, বিরক্ত করার জন্য সরি। বলে তিনজন বেরিয়ে গেল। জেরিন ধপ করে বিছানায় বসে পড়ল। কি করে ফেললো এটা? এতক্ষণ ফোনের অপর প্রান্ত থেকে ভাই বোনদের সম্পর্কে ফাটল ধরা খুব উপভোগ করলো একজন। বিকট হাসি দিয়ে বলে উঠল, চৌধুরী পরিবারকে ঠিক এভাবেই ধ্বংস করব আমি। এদের সব হাসি কেড়ে নিব, এমন জায়গায় এনে দাঁড় করাবো যেখানে থাকবে শুধু হাহাকার। যেভাবে আমার মা আমার শান্তি, আমার ছোটবেলা, আমার সুখ শান্তি কেড়ে নিয়েছে, ওই শাহ আলম চৌধুরী ঠিক সেভাবেই তার মেয়ের শান্তি কেড়ে নিব আমি। যুবকটির বিপরীতে বসে অন্য একজন মনে মনে বলে উঠল, তুই আমার হাতের গড়ে তোলা এক কাঠ পুতুল, তোকে যেভাবে নাচাবো তুই সেভাবে নাচতে বাধ্য। কিনাক্ষরেও টের পাবি না তুই নিজের হাতে নিজের পরিবারকে ধ্বংস করার খেলায় মেতেছিস। নেহা বিছানায় গিয়েই ধপ করে শুয়ে পড়ল। কাঁথা মুড়ি দিয়ে মুখ ঢেকে দিল। এর মধ্যেই নিখিল রুমে আসলো। দ্রুত পায়ে হেঁটে গিয়ে বসলো। নেহার মুখের দিকটায় টেনে সরাতে চাইলেই কাঁথা, কিন্তু কাজ হলো না। নিখিল লাইট অফ করে নেহার পাশে শুয়ে পড়ল। বালিশে হেলান দিয়ে কাঁথার ভেতরে মাথা ঢুকিয়ে নেহাকে টেনে বের করালো। কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, কি হয়েছে পাখি, মন খারাপ? আমাকে বলো জান, কি হয়েছে? কার কথায় এত কষ্ট লাগলো? নেহা নিখিলের বুকে গিয়ে পড়ল। জড়িয়ে ধরে কেঁদে দিল। এবার থামার নাম নেই। নেহা ভীষণ কষ্ট পেয়েছে। যেদিন বড় বোনের মতো ভালোবাসতো তাকে, কোনোদিন একটা টোকাও দেয়নি, আজ এত রেগে কথা বলল। নিখিল নেহার মাথায় হাত বুলিয়ে দিল, চুমু দিয়ে বলল, এভাবে কাঁদছিস কেন? তোকে কাঁদতে দেখলে তো আমার কষ্ট হয়ে যান। আর কাঁদবি না বলছি আমি। জেরিনকে আমি বকা দিয়ে দিব। নেহা কান্না ভেজা কণ্ঠে বলল, না আপু, কষ্ট পাবে। আচ্ছা, তো কি করতে হবে এখন মহারানীর মন ভালো করতে? জান, অন্য কিছু আশা করিস না, তোর জামাই ভালোবাসা ছাড়া কিন্তু দিতে পারে না। নেহা নিখিলের কাছ থেকে দূরে সরে গিয়ে বসল। মুখ ঘুরিয়ে বলল, আপনি একটা খারাপ লোক। নিখিল এগিয়ে এসে বলল, তা তো জানি মিসেস চৌধুরী। নেহাকে সুরসুরি দেওয়া শুরু করলো নিখিল। নেহা হো হা করে হেসে উঠল। হাত পা ছোড়াছুড়ি করছে আর বলছে, থামুন বলছি, না হয় আমি আপনাকে কামড়ে দিব। নিখিল বলে উঠল, তোর দাঁত ভেঙে যাবে। এসব নরম দাঁত দিয়ে কাউকে কামড়ানোর আশা বাদ দে তো। নেহা নাকের ডগায় রাগ নিয়ে গিয়ে বলল, থামবো না, থাকবো না, আমি আপনার সাথে গেলাম। বৌজান, আমাকে রেখে যেও না। নিখিল নেহাকে টেনে কোমর জড়িয়ে বসালো কোলে। রেগে টমেটো হয়ে যাস কেন কথায় কথায়? এবার হাসি দে তো, হাসি দে। বউয়ের এমন কার্টুন মার্কা মুখ দেখতে চাই না আমি। কি আমি কার্টুন? নেহা নিখিলকে এলো পাথারি মারতে লাগলো। এক পর্যায়ে চিৎপটাং হয়ে পড়ে গেল বিছানায়। এবার দুজনে একসাথে হেসে উঠল। চার দেওয়ালে জমা হলো তাদের সুখের আরেক টুকরো সময়। সুন্দর স্মৃতির আরও একটা পাতা মুড়িয়ে রচিত হলো ভালোবাসার এক টুকরো মুহূর্ত। জীবনের গতিধারা বহমান। সময়ের সীমারেখায় মানুষ বরাবরই পরাজিত হয়। সময়ের সাথে পেরে ওঠা সাধারণ মানুষের স্বার্থ কোথায়? অনেকগুলো দিন পার হয়েছে ইতিমধ্যে। সম্পর্কে নিস্তব্ধ ফাটল ধরেছে। মন থেকে মনের দূরত্ব বেড়েছে। সম্পর্কগুলো নতুন রূপে সেজেছে। এক ডাক বাক্স ছেড়ে অন্য ডাক বাক্সে চিঠি ফেলার মতো ভুল করেছে। তবুও জীবন থেমেনি, চলছে আপন গতিতে। রোজকার মতো আজ ভার্সিটিতে যাচ্ছে সাব্বির।
সাথে নেই তার চিরপরিচিত সেই মানুষটি। সাবির ইচ্ছে করেই মানুষটিকে এড়িয়ে চলছে। যে পাখি যাওয়ার সে তো যাবে, তবে কেমন এক শূন্যতা কাজ করে, কি এক অদ্ভুত রকম অনুভূতির জালে ফেসে যায় রোজ। এই অনুভূতি কেন এত অচেনা, কেন এরকম বিষণ্ণতা ছেয়ে গেল তার মন? এত এত প্রশ্ন জাগে মনে, উত্তর তো মিলে না। এই তিক্ত নিদারুণ বিরক্তির কারণ কি কোনোদিন জানতে পারবে সাব্বির, নাকি সবকিছুই থেকে যাবে অজানা কোনো এক প্রহেলিকা হয়ে? বন্ধু হারিয়ে গেলেও বুঝি মানুষ এতটা হৃদয় যন্ত্রণায় ভুগে? চিনচিনে এক ব্যথা অনুভব হয় বুকে। সবকিছু জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ে একটা মানুষের শূন্যতার। কেন নিজেকে এত শূন্য লাগে? হাজারো ভিড়ে একলা লাগে। কত শত চিন্তায় নিমজ্জিত হয়ে আছে সাব্বির। একজন যে তাকে গলা ফাটিয়ে তাকে ডাকছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ যেন নেই। জেরিন দৌড়াতে দৌড়াতে এসে সাব্বিরের হাত টেনে ধরে ওকে দাঁড় করালো। সাব্বির হকচকিয়ে গেলে ও নিজেকে সামলে নেয় সহসা। সাব্বিরের চঞ্চলতা দিন দিন কমে গেছে। সব সময় হাসতে থাকা, অন্যকে হাসাতে থাকা ছেলেটা চুপসে গেছে যেন সবার চোখের আড়ালে। নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মতো যেন কাউকেই পাচ্ছে না। কিরে, কখন থেকে ডাকছি, শুনতে পাস না নাকি? মনোযোগ কই থাকে তোর? তুই এখানে? স্যার আসেনি তোকে নিতে? জেরিনের মুখটা চুপসে গেল তা দেখে সাব্বির বলে উঠল, ঝগড়া করেছিস? না, তেমন কিছু না। কয়েকদিন হলো বুঝতে পারছি নীরব কেমন এড়িয়ে চলছে আমায়। কথায় কথায় রেগে যায়, নিতে আসলে নাকি তার সময় বেশি ব্যয় হয়। সে তো একটা কাজ করে, তা রেখে আসতে পারবে না। একা একাই যেতে বলেছে, 3 দিন ধরেই তো আসে না। সাব্বির ছোট করে বলল। ও, কিছুক্ষণ থেমে আবার বলে, তাই বুঝি আমার কথা মনে পড়লো? এখন একা যেতে হবে দেখে আমাকে সঙ্গী বানাচ্ছিস? আমার উপর রেগে আছিস তুই? রাগ করবো কেন? তা আমার সাথে দেখলে নীরব বুঝি রাগ করবে না? তোদের সম্পর্কের প্রভাব পড়তে পারে, তার থেকে ভালো তোকে রিক্সা করে দেই, তুই চলে যা। আমার সাথে যেতে তোর সমস্যা বলতেই পারিস। তোরা সবাই আমাকে এড়িয়ে চলিস এখন। আমার খারাপ লাগে না নাকি? শুধু অনুভূতি, রাগ, অভিমান তো তোদেরই আছে। নীরবটার সাথে বিয়ে ঠিক না হলেই ভালো ছিল। ছেলেটা অভ্যাস বানিয়ে দিয়ে এখন ইগনোর করছে। স্যার, তৈরিগুলো সামান্য কয়েকদিনের অভ্যাস, আর কেউ একজন 23 বছরের অভ্যাস অভ্যস্ত করে মাঝপথে ছেড়ে চলে গেছে। ভাব একবার, তার বেশি কষ্ট নাকি সে মানুষটার? কয়েকদিন পর তো চলেই যাব। এখন তোরাও আমাকে এভাবে পর করে দিবি? আগের মতো কথা বলবি না আমার সাথে। নীরব না হয় বাহিরের মানুষ, কিন্তু তোরা? সাব্বির জেরিনের মাথায় একটা পেটে পড়ল। গাভীদের মাথায় বুদ্ধি একটু কমই থাকে। নীরবকে তুই পাত্তা দিতি, তাই তোর সাথে এমন করার সাহস পেয়েছে। প্রথম থেকে যদি একটু ভাব নিয়ে চলতি, নিজেকে একটু বেশি প্রাধান্য দিতি, তো তোর সামনে এরকম করার আগে কয়েকবার ভাবতো নীরব। মনে রাখবি, দুনিয়া উল্টে গেলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করবি না। যা তোর তা তুই যে কোনো মূল্যে পাবি, কিন্তু যা তোর নয় তা হাজার চেষ্টা করেও তুই পাবি না। নীরব তোকে পেয়ে বসেছে, নিজেকে ওর সামনে দুর্বল বানিয়েছিস তুই, তাই এখন তোকে ভাঙতে চাইছে। বিয়ে বা অন্য যে কোনো সম্পর্ক দুজন মানুষের সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে টিকে থাকে। একজন শুধু দিয়েই যাবে, অন্যজন শুধু ভোগ করে যাবে, এরকমটা হওয়া কখনোই উচিত নয়। তোরা দুজন পরবর্তী সারা জীবন একসাথে থাকবি। যদি তুই নিজেকে সম্মান না দিস, সম্মানের যোগ্য না করিস, তো অন্যজনও দিবে না। নীরবকেও বোঝা, তুইও কম গুরুত্বপূর্ণ না। না বুঝালে বুঝিয়ে বলবি, এখনো সময় আছে, বুঝে শুনে সিদ্ধান্ত নিবি। আমরা আগেও তোর পাশে ছিলাম, ভবিষ্যতেও তোর পাশে থাকবো। নিজেকে একা ভাববি না কখনো। জেরিন খুশিতে সাব্বিরের হাত চেপে ধরে বলে, তুই কত ভালো সাব্বিরা, কিন্তু বুঝলাম না ওই শালা নীরবের তোকে নিয়ে এত কি সমস্যা? মনটা চায় মাথা ফাটিয়ে দেই। এতদিন কি সাধে কথা বলেছি এটার সাথে? এখন তো মনে হচ্ছে কি কি কথা হয়েছে তোদের, কেউ শোনালেও ভালো হতো। কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করতো, এমনভাবে কথা বলতো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বলতো তুমি তো সব শেয়ার করো ভাই বোনদের, আমাদের ব্যক্তিগত কথা শেয়ার করবা? এটা কেমন নিচু মানের কাজ? তুই কি চাস, আমাদের সাথে আবার বন্ধুত্ব করতে? তুই নিশ্চিত তো? মনে রাখিস, একবার আসলে কিন্তু সারা জীবন থাকতে হবে। কতগুলো দিন খুব বিরক্তিতে কেটেছে আমার। বিয়ে হওয়ার আগ পর্যন্ত একটু শান্তি পেতে চাই, প্রাণ খুলে আগের মতো হাসতে চাই। জানিস, কোথাও যেন কিছু একটা নেই জীবনে, খুব গুরুত্বপূর্ণ কিছু একটা নেই মনে হয়। নীরবের সাথে এতদিন কথা বলতাম, ও আমাকে স্পেশাল ফিল করাতেও চাইতো, সবচেয়ে উপরে রাখতো,
প্রথম প্রথম ভালো লাগলেও দিন শেষে কেন জানি আমি মন থেকে হাসতে পারিনি। তোদের ছাড়াও দূরে কোথাও গিয়ে কি আমি আদৌ ভালো থাকবো? আসছে বিয়ের পর কি তোর ওই কানা জামাইকে ঘর জামাই রাখবো নাকি আমরা? তবে আমরা তোর মন ভালো করতে পারি, কিন্তু তোর জামাই তো আর আমাকে দু চোখে সহ্য করতে পারে না। নাক কম ফুলা তুই, এমনিতে পেতনির মতো দেখতে, এখন পুরা শাকচুনি লাগছে। জেরিন রাগে সাব্বিরকে রেখে জোরে হাঁটতে থাকে। সাব্বির দূর থেকে বলে ওঠে, জেরিন দেখ দেখ সামনে শালা কুত্তা। জেরিন চোখ বন্ধ করে চিৎকার দিয়ে যেভাবে পেরেছে দৌড়ে সাব্বিরের কাছে চলে আছে। পেছনে লুকিয়ে গিয়ে বলে, কই কুকুর? সাব্বির হু হা করে হেসে দেয়। জেরিন তুই কি কোনো কিছু না দেখে এইভাবে চিৎকার করেছিস? যদি সত্যি সত্যি থাকতো তখন তো বেহুশ হইয়া মাঝ রাস্তায় পইরা থাকতি। আজকে বাসায় গিয়ে নেহা আর বৃষ্টিকে বলতে হবে তুই অদৃশ্য কুত্তার দৌড়ানি খেয়েছিস। জেরিন সাব্বিরের সাথে মারামারি করছে। দৌড়াদৌড়ি করতে করতে ভার্সিটি গিয়ে পৌঁছলো দুজনে। বেশ অনেকদিন পর দুজনকে একসাথে দেখে তাদের বন্ধুদের মধ্যে অনেকেই বলে উঠল, কিরে তোরা শালিক, তাহলে আবার একসাথে? এতদিন কি হয়েছিল? জেরিন রেগে বলে উঠল, তোদের মাথায় সমস্যা হয়েছিল, কেমনে অন্যের পিছনে লাগবি এটা ছাড়া কিছু পারিস নাকি? তিনি নামক মেয়েটি এসে বলল, বাপরে তুই তো দেখছি আবার আগের রূপে ফিরে এসেছিস। নাকি সাব্বিরের সাথে থাকলে তোর সাহস বেড়ে আকাশে পৌঁছে যায়? কত কিছু দেখতে হবে জীবনে। সাব্বিরের মেজাজ খারাপ হয়ে উঠল, বলে উঠল, এই মেয়ে কি সমস্যা তোমার? ওর পিছনে লাগছো কেন? নিজের কাজ করো গিয়ে। মেয়েটা মুখ বাঁকিয়ে বলল, ছেলেদের এত ভাব নিয়ে থাকলে চলে না। এখন সবাই তোমাকে পাত্তা দিতে চাইছে, আর তুমি তো কোনো মেয়েকে পাত্তাই দাও না। বুঝলে, সময় থাকতে কোনো একজনকে পছন্দ করো না, হয় কিছু পাবে না শেষে। না পেলে নাই, জীবনে বিয়ে করবো না ঠিক করেছি। তোমার সাজেশন নিতে চাই না আমি, কারণ মেয়েদের বিরক্ত লাগে আমার। সবাই শুধু চকচকে জিনিসই খুঁজে, পকেট ফাঁকা বেকার ছেলেদের প্রেমিকা সবাই হতে চায় না। আবার যারা হতে চায় তারা বউ হওয়ার সময় আসলে হাত ছেড়ে দেয়। তার থেকে ভালো একাই থাকবো, কাউকে দরকার নেই আমার। নীরব, তুই নিখিলের সাথে বিশ্বাসঘাতকতা কেন করলি? তোর তো ভালো বন্ধু ছিল। নীরব তার ছেলের হাসি হেসে বলল, কিসের ভালো বন্ধু? ওর জন্য ভার্সিটিতে কত অপমান অপদস্থ হতে হয়েছিল আমাকে, কিছুই বলিনি আমি। অপমানের বদলা তো নিবই আমি। সাহিল হেসে বলল, তাই তো তোকে কাজে নিয়েছি। তা কত দূর কাজ? নীরব হেসে বলল, মেয়েটা ভীষণ রকম বোকা, এত সহজে ফাঁদে পা দিয়ে দিল। ফ্যান মতো এখন থেকেই এড়িয়ে চলছি। তোর কথা শুনতে গিয়ে এদিকে আমার গার্লফ্রেন্ড বেগে যাওয়ার উপক্রম। মনে আছে তো পরে কি করতে হবে? বিয়ের কিন্তু আর 5 দিন বাকি। কিসের বিয়ে? আমি তো বিয়ে করতে যাবই না। নিখিল আর তার পরিবারকে অপমানিত হতে দেখব, এর থেকে শান্তির আর কি আছে? সাহিল বক্র হেসে বলল, ওই শাহ আলম চৌধুরী আমার মাকে সবার সামনে অপমান করেছে, বিয়ে করে ফেলে চলে গেছে। কোনো দিন আমার খোঁজ খবর নেয়নি, আমার মায়ের খোঁজ খবর নেয়নি। ওর সম্মান যদি আমি সবার সামনে টেনে হিঁচড়ে মাটিতে না মিশিয়ে দেই, তো আমার নামও সাহিল না। পেছন থেকেই ইলিয়াস খান বলে উঠল, সাব্বাস, এই না হলে আমার ভাগ্নে। মামা, তোমায় কথা দিয়েছিলাম, কথা রেখেছি আমি। এবার শুধু পরিণাম দেখার পালা। তুমি খুশি তো? অনেক খুশি। আজ আমার বোনের আত্মা শান্তি পাবে। বাড়িতে ফিরে এসে জেরিনের কাণ্ড নেহা বৃষ্টি রৌফের সামনে বলতেই তারপর থেকে সবাই মিলে জেরিনকে পচানি দিচ্ছে। কতদিন পর তারা একসাথে আবার হয়েছে, কিন্তু মনেই হচ্ছে না এদের মধ্যে 1 ঘন্টা আগেও কত অভিমান জমা ছিল। একে অন্যের প্রতি একরাশ অভিযোগ পুষে রেখেছিল, কিন্তু এই তো মুহূর্তেই যেন সব ধোঁয়াশা কেটে গেছে। ঝলমলে রোদের ন্যায় সবার মুখে হাসি ফুটে উঠেছে। ছেলে মেয়েদের আবার আগের মতো হাসতে দেখে যেন বাবা মায়েরাও খুশি। চৌধুরী বাড়ি আজ সেজে উঠেছে রঙিন সব লাল নীল বাতিতে। আত্মীয় স্বজনে ভরে উঠেছে সবগুলো ঘর। গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে উঠেছে ছোটরা। ছাদের উপর সবাই হাসি আড্ডায় মজেছে। জেরিনের পাশে বসে ফোন চালাচ্ছে সাব্বির। নেহা বৃষ্টি সেজে গুজে হাজির। বিরস মুখে জেরিন বসে, তাকে হাসানোর চেষ্টায় বৃথা নেহা আর বৃষ্টি। বড়রা আসলো হলুদ ছোঁয়াতে। সেই যে জেরিনের কান্না শুরু হলো, এখন পর্যন্ত ফুপিয়ে চলেছে। একের পর এক টিস্যু এগিয়ে দিচ্ছে সাব্বির আর বলছে, ভালো করে কেঁদে নে বোন, টিস্যুর চিন্তা করবি না। অনেকগুলো প্যাকেট অর্ডার দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোর বিয়ের গিফট।
এমনিতেই জেরিন কাছে, তার উপর সাব্বিরের এমন কথায় কান্না যেন বাড়ছে মেয়েটার। নেহা বৃষ্টিকে ধমকে বলল, থামবে ভাইয়া, কি শুরু করেছো? হ্যাঁ, নিখিল মিহিরের ঘাড়ে পড়েছে সব কাজের ভার। তাদের তো ফুরসতই মিলছে না একটু দেখা দেওয়ার। সাব্বির বিরক্ত হয়ে বলল, এই পেতনি, থামবি তুই? মনে হচ্ছে তোকে একবারে তাড়িয়ে দিচ্ছি আমরা। কাল তো তোর সাথে আমরাও যাব, তাও ফ্যাস লাগিয়ে রেখেছিস কেন? বড় মা, মা, ছোট মাও কাঁদছে সমান তালে। 4 জনের কান্নায় তো বন্যা হয়ে যাবে এখন। জেরিন সাব্বিরকে হঠাৎ জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, আমি বিয়ে করব না, তোদেরকে ছেড়ে যাব না, ওখানে থাকতে পারবো না আমি। নেহা বৃষ্টি রৌফ এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল জেরিনকে। অষ্টসিক্ত হলো সবার আঁকি। জেরিন ফুপিয়ে উঠে বলল, আমি তোদেরকে অনেক মিস করব, অনেক অনেক বেশি। সাব্বির জেরিনের মাথায় হাত রেখে বলে, বড় হয়ে এভাবে কাছে জেরিন, সবাই তাকিয়ে আছে দেখ। যখন আমাদের মনে পড়বে তখনই ডাকবি, আমরা চলে যাব। না হয় তুই চলে আসবি, নীরবটা মাঝে আসলে ওটাকেও বেঁধে নিয়ে আসবো। জেরিন হেসে ফেলল, বলে উঠল, তোকে তখন ছেলে ধরা ভেবে জেলে ভরে দিবে মানুষ। দিলে দিবে, তবুও আমি আর জেরিনের চোখে পানি দেখতে চাই না। তার মুখে হাসি ফোটাতে আমি সব করতে পারি। নেহা বৃষ্টি রৌফও মাথা নাড়ালো। তারা তাদের জেরিন আপুর জন্য সব করতে পারে। সকাল থেকে ব্যস্ততায় কাটছে সবার। হামিদা বেগম মেয়ের সাথে ছিলেন এতক্ষণ। মেয়েটাকে আজ বিদায় দিতে হবে ভেবেই তার হৃদয়টা ব্যথায় কুকড়ে যাচ্ছে। তবুও নিজেকে শক্ত করে রেখেছে, না হয় মেয়েটা কেঁদে কেটে ভাষ্য দিবে। রাত থেকে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জেরিনের নানা বাড়ি থেকে তার মামারা এসেছে, ছোটরা এসেছে শুধু, বাকিরা আসেনি। আশেপাশে প্রতিবেশীদের দাওয়াত করেছেন। শাহ আলম চৌধুরী সবাই ইতিমধ্যে চলে এসেছে। খুশি মনে জেরিনকে সাজাতে ব্যস্ত বোনেরা। লাল কমলার মিশ্রণে লেহেঙ্গাটা ভীষণ মানিয়েছে মেয়েটাকে। কোণে সজ্জিত সোনালি ঝুমকাগুলো ঝকঝক করছে। বউরূপে অসাধারণ লাগছে জেরিনকে। মুগ্ধ চোখে দেখলেও নিখিল নিজের বোনকে। আর ছোট জেরিনটার বিয়ে হয়ে যাচ্ছে, পরের বাড়িতে চলে যাবে তার আদরের মণিটা। নিখিল দরজা থেকে সরে যেতে নেহা রুম থেকে বেরিয়ে তার পেছনে গেল। নিখিল বারান্দায় দাঁড়িয়ে আছে। নেহা গিয়ে কাঁধে হাত রাখতেই পেছন ফিরল না মানুষটা। নেহা হাতের ফাঁক দিয়ে ঢুকে সামনে গেল। নিখিলের চোখ দুটিও লাল হয়ে গেছে। নেহা ডাকলো, নিখিল, আপনার কি মন খারাপ? আপু চলে যাবে তাই কষ্ট পাচ্ছেন আপনি? নিখিল কথা বলল না। নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। নেহা দুহাতে আঁকলে নিল তাকে। শক্ত মানুষগুলো কখনো কখনো খুব বাজে ভাবে ভেঙে পড়ে, নিজেদের শক্ত কলস সেরে বেরিয়ে আসে নরম কোনো সত্তায়। জেরিনের রুমে আসলো একে একে তাহমিদা, সাহারা, হামিদা বেগম। মেয়েকে দেখলেন মুগ্ধ চোখে। চোখ ভরে আসলো সবার। সাব্বির এসে বলল, তোমরা কি এখানে থাকবে নাকি? বর আসার সময় হয়ে এসেছে। বড় আব্বু তোমাদের ডাকছে নিচে। ওনারা যেতেই সাব্বির বলে উঠল, বাহ বাহ জেরিন বোন, আজকে তো তোকে পেতনির রানী লাগছে। জেরিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সাব্বির কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, সদ্য ফোটা শিশির ভেজা স্নিগ্ধ এক টকটকে লাল গ্লোবের মতো লাগছে তোকে। মাশাল্লাহ, কারো নজর না লাগুক এই ফুলে। কেউ কলঙ্ক না ছিটাক এই পবিত্র কায়রায়। সবসময় সুখে থাক, যেখানেই থাকিস। খুব ভালো থাক। যদি সাধ্য থাকতো তো নিজের জীবন দিয়ে তোর নামে পৃথিবীর সব সুখ কিনে এনে দিতাম। জেরিন কিছু বলার আগেই বাড়ির থেকে সাব্বিরকে ডাকলো মিহির। সাব্বির বেরিয়ে গেল, রেখে গেল একজন সদ্য বধূ সাজা বিমূল রমণীকে, যার কানে এখনো বাচ্চে নিজের জীবন দিয়ে হলেও তোর নামে পৃথিবীর সব সুখ কিনে এনে দিতাম। আত্মীয় স্বজন খেয়ে বিদায় নিয়েছে, কয়েকজন রয়ে গেছেন। বিকেল 4টা বেজে গেল, কিন্তু এখনো বরের দেখা নেই। চিন্তিত বাড়ির প্রতিটি মানুষের মধ্যে লোক মুখে নানা কথা শোনা যাচ্ছে। বৃষ্টি নেহা জেরিনকে সামলাতে ব্যস্ত। মেয়েটার মুখ চুপসে গেছে ইতিমধ্যে। কয়েকজন বলেও গেছে মেয়ের কি কোনো সমস্যা আছে নাকি, যার জন্য ছেলে বিয়ে করতেই আসলো না। বিকেল গড়িয়ে এবার সন্ধ্যা নামার পালা। ঠিক তখনই একটা মেয়ে এসে জেরিনের হাতে একটা চিরকুট গুজে দিয়ে দৌড়ে চলে গেল। জেরিন চিরকুট হাতে বসে খোলার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই। নেহা বৃষ্টিও ভাবছে কি করবে। তার মধ্যে দরজার বাহিরে উপস্থিত হলো নিখিল, সাব্বির। সাব্বির রুমে ঢুকেই নেহা বৃষ্টিকে কিছু নিয়ে কথা বলতে দেখে। জেরিনের হাত কাঁপছে অনবরত। হাত থেকে কাগজটা খসে পড়ার আগেই ওটা নিয়ে নেয় সাব্বির। চিরকুটটা পড়ে রাগে মাথায় আগুন ধরে গেল। চেঁচিয়ে বলে উঠল, আই উইল কিল ইউ প্রফেসর। হাসি খুশি বাড়িটায় নেমে এসেছে বিষাদের ছায়া। প্রতিবেশী সহ দুই সম্পর্কের আত্মীয় নিজেদের
আপন মানুষের মুখ থেকেও রটেছে নানা কুৎসিত সমালোচনা। আদৌ কি মানুষের মুখ বন্ধ করা সম্ভব? মুখে মধু অন্তরে বিষ নিয়ে চলা মানুষগুলোকে যে চেনা বড় দায়। আর সবার মুখোশ কেমন উন্মোচিত হচ্ছে। শাহ আলম চৌধুরী মুষড়ে পড়েছে। তার পবিত্র মেয়েটার চরিত্র নিয়ে কথা বলা থামছে না। হামিদা বেগমের সামনে গিয়ে দলে দলে প্রতিবেশী মহিলারা এসে বলছেন, ভাবি মেয়ের আর বিয়ে হইব নি। কে বিয়ে করবো এমন মেয়েকে? মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, জানেন না? বয়স বাড়াইছেন, এত পড়াইয়া কি লাভ হইল? আপনাগো টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজ আপনাগো বাড়ির মেয়েরে একজন বিয়ের আসরে ফেলে আসলোই না। মেয়ের কি কোনো গোপন চক্কর ছিল ভাবি, যা জানার পর ছেলেপক্ষ আসলোই না? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।